তৃণমূলের যে চুরি, তৃণমূলের যে গুন্ডারাজ, তৃণমূলের যে রাহাজানি, তৃণমূলের যে মা বোনেদের উপর অত্যাচার, যুবকদের কাজ না পাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রীর নামে মিথ্যা প্রকল্প দিয়ে ৮০ লক্ষর কাছাকাছি ফর্ম পূরণ করার পরে ১০,০০০ ছেলে পেয়েও টাকা পাচ্ছে না। এই যে নতুন প্রজন্ম, কোন ভরসায় দিদিমণির উপর ভরসা করবেন? মুখ্যমন্ত্রীর উপর কোন ভরসা করবেন? যখন আজকে জমিতে ইউরিয়া লাগবে, আজকে জমিতে ডিএপি লাগবে, কারণ সেচটা আজকে দেওয়া হয়েছে, সেচ দেওয়ার সঙ্গে সঙ্গে জমিতে আপনাকে সার দিতে হবে। ৩ দিন পরে তো দেওয়া যাবে না, বাজারে ক্রাইসিস তৈরি করা হচ্ছে। কৃষক ১৩০০ টাকার সারকে ২৬০০ টাকায় কিনতে বাধ্য হচ্ছে। তোমার এই যে প্রচার, এই যে স্টাইল, সেটা এখন সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল। খড়গ্রামের বাসিন্দা, খড়গ্রামের ছেলে, এবারে প্রচারে কেমন সাড়া পাচ্ছ বা কী লাগছে? দেখুন, আমি এই খড়গ্রামের মাটিতে যখন ছোট ছিলাম ২০০৬ সাল, সেই সময় থেকে আমি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হই। খড়গ্রামের জোনাল কমিটির সম্পাদক, গোটা ব্লক নিয়ে যে আমাদের কমিটি ছিল তার নাম জোনাল কমিটি। পরবর্তী সময়ে যুব সংগঠনের দায়িত্ব পাই। খড়গ্রামের মাটিতে গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করা, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, খড়গ্রামের মাটির নিচ অবধি আমি চিনি এবং খড়গ্রামের সাধারণ মানুষ আমাকে আমার ভিতর অবধি ওরা জানে। এই কারণে প্রচার আমরা মানুষের বাড়িতে বাড়িতে, মানুষের দাওয়ায়, মানুষের ঘরে, মানুষের উঠোনে পৌঁছানোর মতন ক্ষমতা আমার আছে। কারণ ছোট থেকেই আমরা এই খড়গ্রামের মাটিতে বড় হয়েছি। যুব আন্দোলন করার ক্ষেত্রে, ছাত্র আন্দোলন করার ক্ষেত্রে জেলা সম্পাদক, সভাপতি, রাজ্যের ক্ষেত্রে রাজ্যের দায়িত্ব পাওয়া, রাজ্য সম্পাদকের দায়িত্ব সামলানোর পরেও খড়গ্রামের মানুষকে কিন্তু আমি ভুলিনি। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে খড়গ্রামের মানুষ আমাকে ফোন করেছে যে আমি খড়গ্রাম থেকে বলছি, আমার হসপিটালে ওষুধ লাগবে, আমার হসপিটালে পেশেন্ট ভর্তি হচ্ছে না, আমার রক্তের প্রয়োজন। আমি দেখিনি যে উনি কোন দল করেন, উনি হিন্দু না মুসলিম, উনি আমার এলাকার পার্টি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে এসেছেন কিনা, আমি এই খোঁজ নেবার আমার সময় থাকেনি। মানুষের কাজ আসার পরে কতক্ষণে সেই কাজটাকে আমি কমপ্লিট করব, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। যার ফলে মানুষের কাছে আমাদের পার্টির যেমন গ্রহণযোগ্যতা বেড়েছে, আর এই নির্বাচনে লড়াই করতে এসে যখন মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি, তখন এমন অনেক অসংখ্য মানুষ আছে, আমি জানি না কার কবে কি উপকার করেছি, কিন্তু মানুষ বলছে যে আপনি কি উপকার করেছেন আপনি নিজেই জানেন না। সত্যি জানার কথা নয়। এটা নিয়ে তোমার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যে কোনো একটা রাস্তার মোড়ে বা কোনো দোকান দিয়ে তুমি যাচ্ছিলেন, একজন ভদ্রলোক বলছিলেন যে তুমি আমার কি উপকার করেছো তুমি জানো না। এরকম অসংখ্য ঘটনা আছে খড়গ্রামে, যে খড়গ্রামের মানুষ এখন যখন বাড়িতে বাড়িতে যাচ্ছি তখন কেউ দোয়া করছে, কেউ আশীর্বাদ করছে যে তুমি জিতবে, তুমি জিতবে, তোমার জেতার প্রয়োজন আছে। তো আমরা যেদিন এই বিধানসভার ক্যাম্পেইন শুরু করি, ঠিক তখন কিন্তু আমরা একটা কথাই লিখেছিলাম যে আমরা বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী ঠিকই, কিন্তু জনগণের প্রার্থী। খড়গ্রামের আকাশে বাতাসে মাটিতে, চায়ের দোকানে, গঞ্জে, বাজারে খোঁজ নেবেন, জনগণের প্রার্থী হিসাবে ধ্রুবজ্যোতি সাহা এস্টাবলিশ করেছে। এটাই মানুষের সঙ্গে প্রতিদিন থাকার ফসল। এই যে জনগণের পার্টি হিসাবে বা প্রতিনিধি হিসাবে উঠে এসছে তুমি বলছো, কিন্তু ঘটনাটা হচ্ছে যে বাস্তব তো এটাও যে 2024-এর লোকসভা ইলেকশনের রেজাল্ট যদি আমরা ট্যালি করি, বা তার আগে 2021-এর বিধানসভা নির্বাচন যদি ট্যালি করি, সেখানে যদিও জোট ছিল, স্টিল যে ধরো সিপিআইএমের প্রাপ্ত ভোট, সেটাই যে উইনিং ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের থেকে অনেকটা পিছিয়ে। শুধুমাত্র জনসংযোগ, পরিচিতি, মানুষের সাথে কথাবার্তা কিংবা সোশ্যাল মিডিয়াতে কিছু ভাইরাল পোস্ট, তুমি বিলিভ করো যে এইটা দিয়ে ভোট বৈতরণী পার হওয়া সম্ভব? সংগঠনের দুর্বলতা কোথাও ফ্যাক্টর হবে না? 77 সালে আমি গল্পে শুনেছি, আমাদের পুরাতন লিডারশিপের মুখে শুনেছি, 77 সালে যখন বামপন্থী সরকার আসে, সব বুথে এজেন্ট ছিল না, কিন্তু বামপন্থী সরকার এসেছিল।
আর 2011টা আমি দেখেছি, 2011তেও তৃণমূলের সব বুথে এজেন্ট ছিল না, তৃণমূল ক্ষমতায় এসেছিল। ঠিক ওই ধরনের কিছু একটা ঘটতে চলেছে পশ্চিমবাংলায়, যা আমরা অনুভব করতে পারছি। কিভাবে, মানে কোন আভাসে তুমি এটা বলছো? খড়গ্রামে যে যেমন ধরো আমি তোমার একটা এক্সাম্পল বলছি, 2011 যে তুমি রেফারেন্সটা দিচ্ছ, তার আগে 2009 তৃণমূল সিপিআইএম এর থেকে বেশি সংখ্যায় সাংসদ দিল্লিতে পাঠিয়েছে, 8-এ ফলাফল ভালো করেছে। ইভেন আমি যদি খুব ভুল না করি 2010-এ সম্ভবত মিউনিসিপ্যাল ইলেকশন ছিল, যেটা কংগ্রেস এবং তৃণমূল আলাদা লড়েছিল, সেখানেও তৃণমূল ভালো ফলাফল করে এবং কলকাতার কর্পোরেশনের দখল তৃণমূল নেয় সিপিএমকে সরিয়ে। একটা আভাস পাওয়া যাচ্ছিল। তুমি কিভাবে সেই আভাসটা দেখছো? কারণ বিগত ভোটগুলোতে তো সেটা হয়। আমার তো মনে হয় এই আভাসটা আমাদের থেকে তৃণমূল কংগ্রেস বেশি পাচ্ছে। তার কারণ তৃণমূল আভাস পাচ্ছে বলেই পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার নমিনেশন ফাইল করতে দিল না, ভোট লুট করলো। পরের বার ভোট লুট করলো, লোকসভায় ভোট লুট করলো, বিধানসভায় ভোট লুট করলো, এবং মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারিনি আমরা। তার মূল কারণ আমাদের সাধারণ মানুষ আমাদের পক্ষে আসছিল ঠিকই, কিন্তু প্রতিবাদ প্রতিরোধের বার্তাটা ঠিক জায়গায় আসছিল না। কিন্তু পরবর্তী সময়ে দেখেন, একটার পর একটা ঘটনা, যদি আনিস খান বলেন, যদি আরজি করের ঘটনা বলেন, প্রতিটা ঘটনায় আমাদের মুভমেন্ট এবং মানুষের আমাদের সঙ্গে যোগাযোগের একটা মাধ্যম। এবং প্রতিদিন মানুষ কিন্তু আমাদের সঙ্গে মিটিংয়ে মিছিলে বাড়ছে। শুধু মিটিং মিছিলে বাড়ছে এটা নয়, কারণ মানুষ বিকল্প চাইছে। কারণ তৃণমূলের যে চুরি, তৃণমূলের যে গুন্ডারাজ, তৃণমূলের যে রাহাজানি, তৃণমূলের যে মা বোনেদের উপর অত্যাচার, যুবকদের কাজ না পাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রীর নামে মিথ্যা প্রকল্প দিয়ে 80 লক্ষর কাছাকাছি ফর্ম পূরণ করার পরে 10,000 ছেলে পেয়েও টাকা পাচ্ছে না। এই যে নতুন প্রজন্ম, কোন ভরসায় দিদিমণির উপর ভরসা করবেন, মুখ্যমন্ত্রীর উপর কোন ভরসা করবেন? কারণ পশ্চিমবাংলায় তো বর্তমান সময়ে কাজ নাই। এই খড়গ্রামে প্রতিদিন প্রতিটা বাড়িতে যান পরিযায়ী শ্রমিক, মাইক্রো ফিন্যান্সের জালে জর্জরিত, মানুষ আত্মহত্যা করছে। শুধু তাই নয়, প্রতিটা বাড়িতে যান, কেউ কেরালা, কেউ পুনা, কেউ মহারাষ্ট্রে, কেউ বোম্বে কাজ করছে। আমরা যে গ্রামে বাস করি, এই গ্রামে প্রাইমারি স্কুল দুটো, একটা হাই স্কুল বামপন সরকারের সময়, আবার অঞ্চলে এমএসকে স্কুল, এসএসকে স্কুল আছে। স্কুলগুলোর চেহারা কি! আমরা যখন বামপন সরকারের সময় এই স্কুলগুলোয় যেতাম, 45 জন 50 জন করে শিক্ষক থাকতো। এখন স্কুলগুলোই যাবেন, হাই স্কুলে 15 জন 10 জন 20 জনের বেশি শিক্ষক নেই। আমাদের এই কান্দুরি স্কুলটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত, কি করে পড়াশোনা হবে এত ছাত্রছাত্রী? এমএসকে স্কুলগুলো, এসএসকে স্কুলগুলো খড়গ্রামের প্রায় বন্ধ হয়ে যাবার মুখে। মানুষের বিশ্বাস ভরসা কি করে থাকবে? ছাত্রছাত্রীরা তো পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং চলে যাচ্ছে অন্য রাজ্যে কাজ করতে। এই যে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, এতে কিন্তু ওরা ভালো নেই। তার মূল কারণ এই কাজ করতে যাবার, এই কৃষক ফসলের দাম পাচ্ছে না। আচ্ছা, কেন পাচ্ছে না? কারণ বামপন সরকারের সময় এই খড়গ্রামে কৃষিকাজের উন্নতির জন্য প্রথমে ক্যানেল ব্যবস্থায় জল পাঠাতে শুরু করলো। আপনি খড়গ্রামের প্রতিটা ক্যানেল দেখবেন, কোনো ক্যানেলে জল আসে না, ক্যানেল বন্ধ হয়ে গিয়েছে এবং ক্যানেলে যে গাছগুলো ছিল গাছগুলো লুট করা হয়েছে এবং ক্যানেলের পরিষ্কার করা হচ্ছে না, ক্যানেলে জল আসা বন্ধ হলো। সেচের জন্য মাঠে বিদ্যুৎ পাঠালো। বামপন সরকারের সময় খুব অল্প পয়সায় মাঠে বিদ্যুৎ পেত, এখন আর মাঠে অনেক পয়সা দিয়ে সেই বিদ্যুৎ কিনতে হচ্ছে। বামপন সরকারের সময় বাড়িতে তো আলো জ্বালানোর জন্য বটেই, তার সঙ্গে শ্যালো মেশিনে নদী থেকে পুকুর থেকে জল তোলার জন্য হচ্ছে কেরোসিন তেল দিত 2 টাকা 5 টাকা লিটার। দিদিমণি আসার পরে সেটাও বন্ধ করে দিল। অতএব কৃষিকাজে যে সেচের জলের প্রয়োজন, জলের সংকট দেখা দিল, জলের দাম বৃদ্ধি হলো। ইউরিয়া, ডিএপি, কীটনাশক, পটাশ, সমস্ত সারের এবং তার সঙ্গে বীজের দাম বৃদ্ধি হলো। সারে কালোবাজারি হলো।
বামপন সরকারের সময় 2 টাকার ইউরিয়া আজকে 10 টাকায় কিনতে হচ্ছে। কিন্তু ধ্রুবদা বাজার মূল্যও তো বেড়েছে, মানে 2011 সালে আমরা একটা জামা, ধরো এই জামাটা যে দামে কিনতাম আজকে তো সেই দামে জামাটা কিনি না, এটাও এই বাস্তবটাও তো মানতে হবে। তাহলে আমাদের পশ্চিমবাংলায় সেই সময় আপনি প্রতিটা কৃষককে জিজ্ঞেস করে দেখবেন যে সেই সময় 1500 টাকা 1800 টাকাতেও ধান বিক্রি করতো, এখনও 1800 টাকায় ধান বিক্রি করছে। ধানের দামটা বৃদ্ধি হলো না, কিন্তু চালটা আবার গিয়ে আপনাকে 45 টাকা 50 টাকায় কিনতে হচ্ছে। শুধু তাই নয়, এবার ইউরিয়া ডিএপি কীটনাশকের দাম বৃদ্ধি হলো, তার সঙ্গে সারে কালোবাজারি, মানে সারের বস্তার প্যাকেটের গায়ে লেখা আছে 1300 টাকা বস্তা, কৃষককে 2600 টাকা 3000 টাকায় কিনতে হবে। দেখার দায়িত্ব কার? রাজ্যের সরকারের, তৃণমূল সরকারের, দেশের বিজেপি সরকারের। যখন আজকে জমিতে ইউরিয়া লাগবে, আজকে জমিতে ডিএপি লাগবে, কারণ সেচটা আজকে দেওয়া হয়েছে, সেচ দেওয়ার সঙ্গে সঙ্গে জমিতে আপনাকে সার দিতে হবে, 3 দিন পরে তো দেওয়া যাবে না। বাজারে ক্রাইসিস তৈরি করা হচ্ছে, কৃষক 1300 টাকার সারকে 2600 টাকায় কিনতে বাধ্য হচ্ছে। তাহলে কৃষি ব্যবস্থা চলে গেল। প্রতি বছরে আমাদের যদি খড়গ্রামে দেখেন, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে প্রতি বছর নিয়োগ হতো। আর এই প্রতি বছর নিয়োগে আমাদের এই গ্রামেই, আমাদের এই কান্দুরি গ্রামে বাবা মা বিড়ি বেঁধে খেত, 3 ভাই পড়াশোনা করলো সরকারি স্কুলে, একজন ডাক্তারের ডিগ্রি নিল, একজন প্রফেসর হলো, একজন হাই স্কুলের মাস্টার হলো। এই ঘটনা তো আমরা দেখতে পাই না এখন খড়গ্রামে। আমরা তখন আমাদের গ্রামের ফিল্ডে বসে থাকতাম, ফুটবল খেলতাম, যখন ওই মাস্টাররা আসতো আমাদের মনের মধ্যে একটা ইচ্ছা তৈরি হতো যে আমাদেরকেও মাস্টার হতে হবে, আমাদেরকেও প্রফেসর হতে হবে। এখন নতুন প্রজন্মের মধ্যে ইচ্ছা শক্তি নাই, কারণ কাজ নাই, এসএসসি পরীক্ষা নাই, টেট পরীক্ষা নাই, পুলিশে নিয়োগ নাই। আজকে একটা সময় আমাদের এই খড়গ্রামের যে পাকা রাস্তা এবং ফিল্ডে প্রতি ভোরবেলায় 200, 300, 250 ছেলেরা মাঠে খেলতো, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার পরে পুলিশে লাইন হবে, এক্সচেঞ্জ থেকে কল আসতো, তারপরে কেউ মিলিটারিতে লাইন দিতে যেত। পুলিশে নিয়োগও বন্ধ হলো, মিলিটারিতে নিয়োগও এখন বন্ধ। মিলিটারিতে নিয়োগ বন্ধ করে দিয়ে যেমন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে, অগ্নিবীর নিয়োগ করেছে। তাহলে কি হবে? এই নতুন ছেলেরা কি হবে? কোথায় কাজ পাবে?